আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ক্যালকুলাস টিউটোরিয়ালের পার্ট 1 এ আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস কি এটা নিয়ে আমরা সাধারণভাবে আলোচনা করব এবং আমাদের টিউটোরিয়ালের আজকে শেষ দিকে লিমিট নিয়ে আলোচনা করব এবং লিমিটে যত রকমের অঙ্ক আছে সেই অঙ্ক সমাধান আমরা করব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি কি ধরনের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো সমাধান আমাদের টিউটোরিয়াল আজকে করা হবে। তো শুরুতেই ক্যালকুলাসের বেসিক কিছু কনসেপ্ট আপনাদের দিয়ে দিই। তো ক্যালকুলাস হলো পরিবর্তনের বিদ্যা। হ্যাঁ, ক্যালকুলাস হলো পরিবর্তনের বিদ্যা। তো এটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখি। এখানে একটা সাইডে একটা পিকচার আছে যেটাতে দেখা যাচ্ছে হাত থেকে একটা বল পড়ে যাচ্ছে, অর্থাৎ এই টেনিস বলটি হাত থেকে পড়ে যাচ্ছে। তো এটাতে আমরা কি বুঝি? এখানে নিশ্চয়ই কিছু পরিবর্তন ঘটছে, অবশ্যই হয়তোবা বেগের পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন, আর যেহেতু উপর থেকে নিচে পড়ছে এখানে একটা ত্বরণও কাজ করছে। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অর্থাৎ ক্যালকুলাসের যে একটা শাখা, এটা হচ্ছে পরিবর্তন কত দ্রুত হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, এই বলটি পড়ে যাচ্ছে, এই পরিবর্তন কত দ্রুত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে অর্থাৎ ডিফারেন্সিয়েশনকে বাংলায় অন্তরীকরণ বা ব্যবকলন বলে। এবং এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যে হচ্ছে, এই টোটাল পরিবর্তনের ফলাফলটা কি? অর্থাৎ এই যে বল হাত থেকে পড়লো, আমি অনেক কিছু ডেটা কালেক্ট করলাম, কি উদ্ধার করলাম, এই টোটাল জিনিসকে নিয়ে আলোচনা করে ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ পরিবর্তনের ফলাফল কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনকে বাংলায় যোগজীকরণ বা সমাকলন বলে। তো হ্যাঁ, এ পর্যায়ে আমরা একটু আরো ভালো মতো কনসেপ্ট দেওয়ার জন্য আমরা ক্যালকুলাসের সাথে বাংলা সিনেমা একটা সংমিশ্রণ ঘটাবো। তো সিনেমার নামটা যেটা দিলাম, অর্থাৎ এই মুভিটার নাম দিয়েছি নিঃস্বার্থ ক্যালকুলাস, হোয়াট ইজ লিমিট। এটা মনে করেন ইন্টারভালের প্রথম অংশ হচ্ছে নিঃস্বার্থ ক্যালকুলাস এবং ইন্টারভালের আগের অর্থাৎ শেষের অংশ হচ্ছে হোয়াট ইজ লিমিট। লিমিট নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করি নিঃস্বার্থ ক্যালকুলাস। ক্যালকুলাস কি? তো আমরা সাধারণত একটা মুভিতে, বাংলা মুভিতে কি দেখি? সাধারণত গান হয়, তারপরে ফাইটিং সিকোয়েন্স হয়, ফাইটিং সিকোয়েন্সে ওই ডিসুমাই ডিসুমাই এরকম কত সাউন্ড হয়, তাই না? তো ডিসুমাই বলতে কি বোঝায় আমি জানি না, তবে হয়তো বা আগে যারা পরিচালক বা নায়ক ছিল তারা হয়তো বা মুভি করার আগে শ্যামাই খেতে, এবং শ্যামাইতে একটা মিসকনসেপশন থাকতো, হয়তো বা ভিটামিন ডি আছে। তো এরকম হয়তো কনসেপশন থাকতে পারে, যেমন আমরা পরীক্ষা হলে বললাম ডিম খেলে পরীক্ষায় ফেল করবো, তো ওইরকম হয়তো বা ভিটামিন ডি শ্যামাই, তো ডি শ্যামাই বলতে বলতে ডি সুমাই। তো এরকম ডি সুমাই কেন সাউন্ড হয়, ঠাউস ঠাস সাউন্ড হয়? তো নায়ক আগেই বলে দেয় যে আমি মারামারি করতে আসছি। তারপরে নায়কের একটা কমন ডায়লগ, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু যাই হোক, এরকম কোনো একটা ডায়লগ থাকতে পারে। তারপর ফাইটিং সিকোয়েন্স হয়, লাস্টে দেখা যায় একটা অনেক বড় একটা কারখানা অথবা একটা গ্যারেজের ভিতরে মারামারি হয়, অনেকগুলো বক্স থাকে, বক্স পড়ে যায়, ঠাস ঠাস আওয়াজ হয়, মারামারি হয়। শেষ মুহূর্তে দেখা যায় সাইড ভিলেন বা সাইড নায়ক বা নায়িকা যেটাই হোক না কেন, সে মেইন নায়ক নায়িকাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে মারা যায়। এমন অবস্থায় বাংলাদেশে পুলিশ আসে এবং পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নেয়। শেষ মুহূর্তে দেখা যায় নায়ক নায়িকার আবার মিল হয়ে যায়, শেষ। এই যে সিনেমার ইন্টারভাল, একটা শুরু থেকে ইন্টারভাল তার পরবর্তী অংশ পর্যন্ত অনেকগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলো কত দ্রুত হয়েছে সেটা নিয়ে আলোচনা করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আগের স্লাইডে আমরা যাই দেখি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হলো পরিবর্তন কত দ্রুত হচ্ছে। হ্যাঁ, আর এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, এই সমগ্র জিনিসের ফলাফলটাকে বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ যোগজীকরণ বা সমাকলন। এই যে আমি যে মুভিটা দেখলাম, অর্থাৎ ইন্টারভাল বা যে শুরু স্টার্টিং থেকে শেষ পর্যন্ত এই যে পরিবর্তনগুলো হচ্ছে, টোটাল আমি কি উদ্ধার করলাম? এখন আমি মুভিটা দেখলাম, অর্থাৎ আমাকে কেউ যদি জিজ্ঞেস করলে এই মুভির কাহিনীটাকে, আমি যে বলতে পারলাম এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন সমাকলন। তো এখন আমরা দেখব লিমিট কি, হোয়াট ইজ লিমিট। তো এখানে একজনকে লেখা যাচ্ছে যার নাম দিয়েছি কুদ্দুস। তো কুদ্দুস সাহেবের বাসা হচ্ছে দয়াগঞ্জ এবং তার অফিস হচ্ছে ফার্মগেট, এবং এই দয়াগঞ্জ থেকে ফার্মগেট পর্যন্ত তার অফিস যেতে মানে যেই সময়টুকু লাগে এবং যেই দূরত্ব, এ থেকে একটা বেগ বের করা হয়েছে যেটাকে বলা 38 কিলোমিটার পার ঘন্টা এখানে দেখানো হয়েছে। তো এই 38 কিলোমিটার পার ঘন্টা যেটাকে বোঝানো হলো, সেই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে গড় বেগ, টোটাল দূরত্ব কে টোটাল সময় দিয়ে ভাগ করে এই বেগটা বের করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস সাধারণভাবে চিন্তা করি, প্রত্যেকটা মুহূর্তে কি আসলে তার 38 কিলোমিটার পার ঘন্টা বেগে তিনি রওনা দিয়েছিলেন? আসলেই কি তাই? তাহলে দয়াগঞ্জের মাঝখানে ওই গুলিস্তান দিয়ে যাওয়া লাগে, তারপর শাহবাগ দিয়ে যাওয়া লাগে, তো সবগুলো মোমেন্টে কি তার 38 কিলোমিটার পার ঘন্টা বেগ ছিল? আসলে কি তাই?
এমন তো হওয়ার কথা না, কারণ এই যে কুদ্দুস সাহেব দেখা যায় ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তো তিনি আর বাসে উঠেন, আর বাসে উঠলে যে বাস সবসময় চলতে থাকবে, দেখা যাবে গ্রিন সিগন্যাল দিছে কিন্তু পুলিশের হাত দিয়ে গাড়ি আটকায় দিছে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ওই সময় ওই মুহূর্তে তো বেগ তেমন থাকছে না। অর্থাৎ অথবা দেখা যাচ্ছে যে কচ্ছপ গতিতে বা লোকাল বাসে যেহেতু উঠে 8 নম্বর বাসে, তো কচ্ছপ গতিতে যাচ্ছে, ওই সময়ও কি আসলে 38 কিলোমিটার/ঘন্টা? দেখা যায় ওই মতিঝিল থেকে বা আশেপাশে গুলিস্তানের আশেপাশে কচ্ছপ গতিতে চললো, এবং ওই অস্তাচল ঢাকা ভার্সিটি ওই এরিয়াটা বা শাহবাগের সামনে থেকে অনেক জোরে টান দিল, তখন হয়তো 38 কিলোমিটার/ঘন্টা বেগ অর্জন করলো। তো এই যে আমার একটা নির্দিষ্ট মোমেন্টে আমি কিভাবে বেগটা বের করব? কারণ আমি যদি বলি প্রত্যেকটা মুহূর্তেই 38 কিলোমিটার/ঘন্টা বেগে তিনি চলেছেন, এই কনসেপশনটা কি ভুল না? অবশ্যই ভুল। পরের স্লাইডে, আচ্ছা আমি এই পয়েন্টে বেগ বের করতে চাচ্ছি, এই পয়েন্টে স্টার্ট করব এবং এই পয়েন্টে আমি শেষ করতে যাচ্ছি, এর মাঝখানে বেগ কত? এখন আমরা আগে যে চিন্তা করলাম যে আমরা যদি সাধারণভাবে 38 কিলোমিটার/ঘন্টা এই জিনিসটা কল্পনা করি, তাহলে সেটা তো গড় বেগ হয়ে যায়। তাহলে আমি এক্স্যাক্টলি কি সেই বেগটা বের করতে পারবো? তাহলে এমন একটি দূরত্ব বা এমন একটি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মাঝখানে এমন একটি ক্ষুদ্র একটা দূরত্ব নিতে হবে, যে ক্ষুদ্র দূরত্বটা জন্য আমরা ডিফাইন করতে পারবো আসলেই ওই মোমেন্টে বেগ কত ছিল। হ্যাঁ, আসলেই সেই মোমেন্টে বেগ কত ছিল সেটা বের করার জন্য মধ্যবর্তী দূরত্ব খুবই ক্ষুদ্র হতে হবে। কত ক্ষুদ্র হতে হবে সেটা আমাদের যতটুকু কল্পনা করব তার থেকেও খুব কাছাকাছি, কারণ যত বেশি কাছাকাছি হবে তত ভুল কম হওয়ার সম্ভাবনা আছে। ওই যে আমরা পরীক্ষায় দেখি না, পরীক্ষা কাউকে জিজ্ঞেস করি না, ওই পয়েন্টের পর কত ঘর দিছস, এরকম প্রশ্ন জিজ্ঞেস করি না, তেমনি এই যে মাঝখানে যে দূরত্বটা থাকে, ডিস্টেন্সটা থাকে, যত বেশি ক্ষুদ্র হবে গড় বেগ হওয়ার প্রবণতাটা তত বেশি কমে যাবে। অর্থাৎ এখন যদি আমি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বকে এক্স ধরি, তাহলে লিমিটের ভাষায় লিখব লিম এক্স টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরো নয়। কিন্তু কত কাছাকাছি? আপনি যা কল্পনা করবেন তার থেকেও কাছাকাছি, যা কল্পনা করবেন তার থেকেও কাছাকাছি, মানে এমন একটি সংখ্যা, যেমন আমি যদি 3, তাহলে সংখ্যাটা হবে 2.9999 সামথিং। কত কোটি কোটি সংখ্যা হতে পারে আপনি কি কল্পনা করতে পারবেন? তো এর আগের কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম দূরত্ব যত কম হবে গড় বেগের প্রবণতা তত কম হবে। আমি অ্যাকচুয়াল বেগটা বের করতে পারবো ওই নির্দিষ্ট মুহূর্তে, এই জন্যই বলে সীমান্তিক বেগটা বের করো। তেমন আমাদের থাকে না পরীক্ষার সময় আমরা বলি, ওই যে পরীক্ষার সময় বলি ক্যালকুলেটরে অঙ্ক করার সময় পয়েন্টের পর কত ঘর দিই, সারা যদি নাম্বার কেটে দেয়, তো এক্সাক্ট বেগটা বের করার জন্য দূরত্বটা কম হওয়া দরকার, খুব ক্ষুদ্র হওয়া দরকার। যতটুকু ক্ষুদ্র হওয়া দরকার আমরা যতটুকু কল্পনা করবো তার থেকেও বেশি ক্ষুদ্র হওয়া দরকার। টিউটোরিয়ালের প্রথম থেকে ক্যালকুলাস লিমিট অনেক ভগর করছি, তো লিমিটের কি পরিমাণ গুরুত্ব মানে সেটা তো আমরা জানলাম মিস্টার কুদ্দুসের কাহিনী শুনে। তো লিমিট এমন না যে লিমিট পড়লে আমি ক্যালকুলাসের সব কিছু জেনে নিব, বাট লিমিট আসলে খুব দরকারি একটা জিনিস। তো কেন লিমিট আমরা পড়বো সেটা আরেকটু ক্লিয়ারলি বলি। এখন মনে করি এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান, একই জিনিস। এখন তো বলতে পারেন যে এক্স মাইনাস ওয়ান উপর নিচে এক্স মাইনাস ওয়ান আছে, আমি কাটাকাটি করলে তো শুধু ওয়ান আসে, তাই না? কিন্তু এখানে একটা শর্ত লিখতে হবে, এক্স নট ইজ ইকাল টু ওয়ান। কারণ এক্স এর মান যদি আমি ওয়ান বসাই, অর্থাৎ এফ অফ ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, সুতরাং 0/0। কি উইয়ার্ড একটা থিং, 0/0 এটা কি কখন নির্ণয় সম্ভব? না, এটা আনডিফাইন্ড, FIN। হ্যাঁ, এটা আনডিফাইন্ড, এটাকে আমরা কখনো বের করতে পারবো না। তার মানে কি, একের জন্য এক্স ইজ ইকুয়াল টু একের জন্য এই যে ফাংশনটা, এটার কোনো মান বের হবে না। তো এমত অবস্থায় আমাদের লিমিট বের করতে হবে। তো আমরা যদি এই ফাংশনটা যদি আমি গ্রাফে একটু দেখার চেষ্টা করি, মনে করি এটা ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ধরি, আর এখানে এক্স ধরি শুধু। তো এখানে স্বাভাবিকভাবে এটা 0, এটা +1 2 -1 আচ্ছা এটা আপাতত ধরলাম 1, তো এটা 2 ওয়াই অক্ষ বরাবর, তো এরকম ধরলাম, ঠিক আছে? তো এফ অফ এক্স অর্থাৎ ওয়াই ইজ ইকাল টু এফ অফ 1 এর ক্ষেত্রে আমরা কি জানি, এটা তো এইরকম ভাবে চলতে থাকবে একটা সরল রেখার মতো, তাই না? যদি এফ অফ এক্স এর মান 1 হয়, এখানে যদি আমি 2 বসাই তাও তো 1 হবে। তো এটা চলতে থাকলো, এই তো এখানে কিন্তু 1 এর ক্ষেত্রে তো আমি কোনো অ্যান্সার পেলাম না, এই তো 1 এর এখানে আটকে গেল, আবার এরকমভাবে চলতে থাকলো। এই যে মাঝখানে এই গ্যাপটা তৈরি হলো, অর্থাৎ এই যে আনডিফাইন্ড অংশটা,
এই আনডিফাইন্ড অংশটা আমরা কখনোই বের করতে পারবো না। কিন্তু আমি যতই এদিক থেকে কাছে আসি বা এদিক থেকে কাছে আসি, দুই দিক থেকে যত আমি এই ক্ষুদ্র অঞ্চলের কাছাকাছি আসি, ততই তো আমি কারেক্ট অ্যান্সার পাবো না, কাছাকাছি মান পাবো না। তো এই জিনিসটার জন্যই আমরা ব্যবহার করি লিমিট এক্স টেন্স টু সামথিং সামথিং সামথিং। তো নর্মালি আমরা যখন অঙ্ক করি লিমিট এক্স টেন্স টু জিরো বলি, এখানে এটা দিয়ে আমি টেন্স বলতেছি, TENDS। অনেক সময় এটাকে অ্যাপ্রোচেস টুও বলা হয়, লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো বা লিমিট এক্স টেন্স টু জিরো। অর্থাৎ শূন্য নয়, কিন্তু শূন্যের খুব কাছাকাছি। কত কাছাকাছি আপনি যা কল্পনা করবেন তার থেকেও কাছাকাছি। এটা আমরা কেন করছি? কারণ নাইম আমার থেকে কান আমার ভালো, আমি এখানে কিছুই পাবো না, একেবারে কাছাকাছি যেহেতু আমি এটার কাছাকাছি একটা মান পাবো, তাই না? তো সেই মানটাকে তো আমি অ্যাবসোলুট ধরে নিতে পারি। তো সেই জন্যই আমরা এই লিমিটের ব্যবহারটা করছি। এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আপনারা খাতায় লিখে নেবেন। ভিডিওটি পজ করে করে সূত্রগুলো খাতায় লিখে নিন। লিমিটের কিছু অঙ্ক করার আগে অঙ্কের কিছু শ্রেণীবিভাগ বা গ্রুপ করে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের সুবিধা হয়। তো এখানে অনেকগুলো গ্রুপ আছে, 7টা গ্রুপ। তার মধ্যে এখানে প্রথম গ্রুপে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ঝামেলার উৎপাদক বের করতে হবে। গ্রুপ টুতে হচ্ছে এই সব অঙ্কগুলো হচ্ছে রুট ওভার টাইপ, অর্থাৎ লব ও হরে অনেকগুলো জিনিস থাকবে যেগুলো রুট থাকবে। এগুলো হচ্ছে কি করব, লব এবং হরকে অনুবন্ধী দিয়ে গুণ করব। অনুবন্ধী কী জিনিস, কীভাবে করতে হয়, তো প্রত্যেকটা সব কিছু আমরা অঙ্কে পরে দেখাবো। গ্রুপ 3 হচ্ছে ইনফিনিটি টাইপ, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি। এরকম হলে হাইয়েস্ট পাওয়ার খুঁজে লব ও হর থেকে কমন নিতে হবে। কি বললাম? হাইয়েস্ট পাওয়ার খুঁজে লব ও হর থেকে কমন নিতে হবে। এবং গ্রুপ 4 এটা একটা স্পেশাল সূত্র, এবং এই সূত্রের অঙ্ক একটাই আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং গ্রুপ 5 হচ্ছে ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা জ্যামিতিক চিত্রের সাহায্যে আমরা প্রমাণ করব, এবং সেগুলো আমরা করব। এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে 6 স্টার দিয়ে রাখি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং গ্রুপ 6 হচ্ছে লিম এক্স টেন্স টু π/2 এই টাইপ, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা 1 স্টার দিলে হবে। আর এটা আছে গ্রুপ 7, এটা হচ্ছে বিস্তার করতে হয়, তো এই বিস্তারে এটা কখনোই আসবে না। এর আগে আমরা কিছু গ্রুপ করে দিয়েছিলাম, তার মধ্যে আমাদের গ্রুপ 1 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা ঝামেলার উৎপাদক প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটা অঙ্কের উদাহরণ দেখি। লিম এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, ঝামেলার উৎপাদক। আমি এখানে একটু ডাক দিলাম, এটা পরীক্ষা খাতায় লেখা লাগবে না। ঝামেলার উৎপাদক বের করতে হবে, ঝামেলার উৎপাদক, তাই না? তো ঝামেলার উৎপাদক বের করার জন্য এই যে আমাদের কি বলছে, এক্স টেন্স টু 2 না, তাহলে আমরা লিখি এক্স টেন্স টু 2। এখন ঝামেলার উৎপাদক নির্ণয় করতে হলে কি করতে হবে, আমরা যদি এক্স মাইনাস 2 এই 2টাকে এদিকে নিয়ে আসি তাহলে টেন্স টু 0, তাই তো? তো এই যে এক্স মাইনাস 2 টেন্স টু 0, অর্থাৎ এক্স মাইনাস 2 এটা হচ্ছে আমাদের ঝামেলার উৎপাদক। এই ঝামেলার উৎপাদককে আমি যদি এই কোনো রকমে কোনো কিছু করে যদি এইগুলো থেকে বাদ দিতে পারি, তাহলে আমি আমার উত্তরটি পেতে পারবো। ঝামেলার উৎপাদক আমরা কীভাবে বের করবো, এখানে লিমিট এক্স যত টেন্স টু দেওয়া থাকবে, এই পাশেরটাকে ডান পাশেরটাকে আমি আবার বাম পাশে নিয়ে আসবো, সামনে মাইনাস চিহ্ন আসবে, এবং যেটা আসবে টোটাল সেটাই হচ্ছে আমাদের ঝামেলার উৎপাদক। তো এই অঙ্কটা আমরা করি, ঠিক আছে? তো আমরা লিখি লিম এক্স টেন্স টু 2, এই যে লিম এক্স টেন্স টু 2, যতক্ষণ না আমি এক্সের মান 2 বসাচ্ছি ততক্ষণ মধ্যে আমাকে লিম এক্স টেন্স টু 2 এটা বসাতে হবে, নাহলে অঙ্ক কাটা যাবে। আচ্ছা, আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস 4 এটা সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আবার নিচে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। আবার লিম এক্স টেন্স টু 2, উপরে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 রয়ে গেল, আবার নিচে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। আমি একটু তাড়াতাড়ি করলাম, আপনারা একটু বুঝে নিন। তো এখন
এই x-2 আমরা কাটাকাটি করতে পারবো, কারণ আমরা কি লিখেছি x-2 টেন্স টু 0, অর্থাৎ এটা 0 সমান হতে পারে। তো এই জন্য আমরা এটা কাটাকাটি করলাম, ঠিক আছে। তো কাটাকাটি করলাম, এখন উপরে কি থাকে, আরেকটা লাইন এক্সট্রা আমি করি, x টেন্স টু 2, উপরে x প্লাস 2, নিচে x মাইনাস 3। এখন যদি আমি x এর মান 2 বসাই দিই তাহলে কি হবে, 2 প্লাস 2, এই যে বসালাম, আমার লিম x টেন্স টু 2 এই লেখাটা আর লিখতে হবে না, তাহলে 2 মাইনাস 3। সুতরাং আমার উত্তর আসে -4। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন শুরুতেই যদি আমি 2 বসাতাম তাহলে কি হতো, 2 স্কোয়ার -4, 2 স্কোয়ার -4, তাহলে কি যে উপরে 0 এসে পড়তো, নিচে কি আসছে দেখি তো, এই যে 2 স্কোয়ার মানে কত 4, আবার 5 দুগুণে 10 আর এখানে 6, সুতরাং 10 - 10 0, তাহলে কি ওই যে 0/0 মতো আনডিফাইন্ড আসতো না। তো এই ক্ষেত্রে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে ঝামেলার উৎপাদক বের করে সেটাকে এই যে আমাকে যা দিয়েছে সেটা থেকে আমাকে ঝামেলার উৎপাদক বাদ দিতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, লিমিট x টেন্স টু 1 বা x অ্যাপ্রোচেস 1, উপরে 2x² প্লাস x মাইনাস 3, নিচে 3x² মাইনাস 4x প্লাস 1। তো শুরুতে আমরা 1 বসালে আমাকে একটা আনডিফাইন্ড সংখ্যা আসবে। তো ঝামেলার উৎপাদক নির্ণয় কীভাবে করতে হবে, এই যে ঝামেলার উৎপাদক এখানে কি আছে, লিমিট x টেন্স টু 1, সুতরাং x টেন্স টু 1, সুতরাং ঝামেলার উৎপাদক মানে কি জানি আমরা, বলছি ডান পাশেটা বাম পাশে নিয়ে আসবো, সামনে একটা মাইনাস চিহ্ন এসে পড়বে যেহেতু এটা পজিটিভ আছে। তো 1 টেন্স টু 0, সুতরাং x মাইনাস 1 আমাদের এই টোটাল এটা থেকে বাদ দিতে হবে। এখন আমরা বাদ দেওয়ার জন্য আমাকে এদেরকে মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বা কোনো একটা কিছু তো করতে হবে, কমন নিব যাই করি। তো এটার জন্য আমরা অঙ্কটাকে সামনে আগাই। তো এটাকে আমরা কি করতে পারি, তো 2x², তো এটাকে মিডল টার্ম করার জন্য 3x মাইনাস 2x মাইনাস 3 এভাবে লিখতে পারি। নিচেরটাকে আবার কি লিখতে পারি, 3x² মাইনাস 3x মাইনাস x প্লাস 1। তো আমরা মিডল টার্ম ব্রেক করবো, তার কারণেই আমরা এরকমভাবে সাজালাম। একই তো কথা, 3x মাইনাস 2x = xই। তো আবার যেহেতু x এর মান আমি বসাচ্ছি না এখনও, তার মধ্যে লিমিট এই যে এই লেখাটা আমার লিখেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমি x এর মান না বসাবো। তো এখন আমি x কমন নিলাম, তাহলে 2x প্লাস 3 মাইনাস 1 কমন নিলাম, 2x প্লাস 3। আবার আমি নিচে 3x কমন নিলাম, x মাইনাস 1, আবার মাইনাস 1 কমন নিয়ে x মাইনাস 1, মিডল টার্ম ব্রেক করলাম। এখন লিম x টেন্স টু 1, ওকে, তাহলে 2x প্লাস 3 x মাইনাস 1, আবার 3x মাইনাস 1 x মাইনাস 1। ওই যে কিছুক্ষণ আগে আমরা ঝামেলার উৎপাদক বের করেছিলাম এই যে এই জায়গায় x মাইনাস 1, সুতরাং আমরা এই যে x মাইনাস 1 এখানে কাটাকাটি করে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখন যদি আমি এই যে লিমিট x টেন্স টু 1, অর্থাৎ x এর মান 1 বসে, তাহলে আমি মান পাবো 1। যদি বসাই দিই তাহলে 2 × 1 প্লাস 3, 3 × 1 মাইনাস 1, সুতরাং আমরা মান পাবো 5/2। সুতরাং 5/2 এটা হবে আমাদের ডিজায়ার অ্যান্সার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। বইয়ে এরকম যে কটা অঙ্ক আছে যেগুলোকে আপনি দেখবেন ঝামেলার উৎপাদক বা উৎপাদকের বিশ্লেষণ করা যায়, সবার আগে আপনি এখানে যে এক্স এর মান কতটুকু, মানে কতটুকু কাছাকাছি দেওয়া আছে, কত এক্স টেন্স টু সামথিং দেওয়া আছে, ওই সামথিংটাকে আপনি উপরে উপর নিচে বসাবেন। যদি 0/0 এরকম কোনো আনডিফাইন্ড সংখ্যা আসে তখন দেখবেন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যদি উৎপাদকের অঙ্ক হয় শুরুতেই ঝামেলার উৎপাদক বের করবেন। ঝামেলার উৎপাদক বের করার নিয়ম, এক্স টেন্স টু 1 থাকলে এই 1টা বাম পাশে চলে আসবে এবং সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। এরকম করে এই ঝামেলার উৎপাদকটা অঙ্ক থেকে বের করে দিলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। এখন আমরা গ্রুপ 2তে পদার্পণ করলাম। গ্রুপ 2টা টাইপটা ছিল রুট ওভার টাইপ, অর্থাৎ অঙ্কগুলোর মাঝখানে রুট ওভার চিহ্ন থাকবে এবং রুট ওভার থাকলে জানি কী করতে হয়, লব এবং হরকে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অনুবন্ধী কী জিনিস আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারবো। একটা উদাহরণ আমরা এখানে দিই, একটা অঙ্ক আমরা দেখি, লিম এক্স টেন্স টু 0। আচ্ছা, তো উপরে আছে রুট 1 - x মাইনাস 1 x, সুতরাং 1 - x এর উপর রুট আছে, এটার উপর রুট নাই। তো অনুবন্ধী এমন একটা জিনিস, এই যে এখানে মাইনাস আছে না, আমরা প্লাস দিয়ে আরেকটা সংখ্যা বানাবো, সেটাকে দিয়ে আমরা গুণ করব। তো অনুবন্ধীর জন্য আমরা লিখি লিম x টেন্স টু 0, আর এখানে 1 - x মাইনাস 1 ছিল, এই মাইনাসটাকে প্লাস করব, লব হরকে গুণ করবো, এটাই হচ্ছে অনুবন্ধী। অর্থাৎ উল্টাটা, প্লাস 1 এবং নিচে যেহেতু x আছে তাহলে রুট 1 - x প্লাস 1। এখন আমরা দেখি a মাইনাস বি a প্লাস বি, তার মানে কি এটা একটা সূত্র হলো না, a² - b² সূত্র এসে পড়লো। তো আমরা ওই সূত্র অনুসারে এটাকে কি লিখতে পারি, a² - b² সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি 1 - x, যেহেতু 1 - x মানে রুট 1 - x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু শুধু 1 - x, রুটটা চলে যায়, আর এটা হচ্ছে 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই থাকে, আর নিচে তো যা ছিল তাই থাকবে, নিচে তো আর চেঞ্জ হবে না। হ্যাঁ,
এখন উপরে আমরা যোগ বিয়োগ করে দেখি কি আসে। লিম এক্স টেন্স টু জিরো, যেহেতু আমরা লিমিট মানে এক্স এর মান এখনো বসাইনি, তাহলে এই লিম এক্স টেন্স টু জিরো আমার লেখাটা ততক্ষণ পর্যন্তই রেখে দিতে হবে। তাহলে উপরে আসে মাইনাস এক্স এবং নিচে যা ছিল তাই। তো এখন একটা জিনিস খেয়াল করেন, উপরে এক্স এবং নিচে এক্স, এটা তো গুণাকারে আছে, তাহলে আমরা এক্সটা কি কমন নিতে পারি, অর্থাৎ কাটাকাটি যায় এক্সটা। তাহলে লিম এক্স টেন্স টু জিরো, উপরে থাকে মাইনাস ওয়ান, নিচে রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান থাকে। এখন যদি আমি লিম এক্স এর মানটা বসাই দিই, তাহলে আমার তো এই লেখাটা লিখতে হচ্ছে না, এক্স এর মান আমি বসাই দিলাম পরের লাইনে। ওকে, তাহলে রুট ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান, যদি আমি এক্স এর মান বসিয়ে দিয়েছি, তাহলে আমার উত্তর আসে মাইনাস হাফ। এটাই হচ্ছে আমার ডিজায়ার অ্যান্সার। অর্থাৎ রুট ওভার টাইপ অঙ্কের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কি করব, অনুবন্ধী বের করবো। অনুবন্ধী মানে হচ্ছে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা বোঝা যাবে। যদি এখানে এ মাইনাস বি থাকতো, তাহলে অনুবন্ধীটা হবে এ প্লাস বি। গ্রুপ টুতে আমরা আরেকটা অঙ্ক করব। গ্রুপ টু এর সিস্টেম জানি আমরা কি বলেছিলাম, রুট থাকলে লব ও হরকে অনুবন্ধী দিয়ে গুণ করব। কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটা একটু দেখেন, অর্থাৎ লিম এক্স টেন্স টু জিরো, আমাদের লবে আছে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওয়ান প্লাস এক্স, এবং আমাদের হরে আছে রুট ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওয়ান প্লাস এক্স। সুতরাং এটার জন্য আমরা একটা অনুবন্ধী লব হরকে গুণ দিতে হবে, এটার জন্য একটা অনুবন্ধী লব হরকে গুণ দিতে হবে। এটার জন্য অনুবন্ধী আমরা কি পাবো, যেহেতু মাঝখানে মাইনাস আমরা একটা প্লাস দিয়ে দিলে এটার জন্য অনুবন্ধী পাবো। আবার এটার জন্য অনুবন্ধীর ক্ষেত্রেও তো একই রকম, মাইনাস আছে আমাদের প্লাস আনতে হবে। তাহলে অঙ্কটা কি করি, অঙ্কটা আমরা আগাই। তো লিম এক্স টেন্স টু জিরো, আমি জানি কি বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত এক্স এর মান আমি না বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত লিম এক্স টেন্স টু জিরো এই জিনিসটা লেখাটা লিখে যেতে হবে, না হলে আমাদের অঙ্ক কাটা যাবে। তো যা আছে আমরা প্রথমে তাই লিখলাম, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওয়ান প্লাস এক্স, আমরা ব্র্যাকেট দিই তাহলে সুবিধা হবে, রুট ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওয়ান প্লাস এক্স। তো এখন অনুবন্ধী দিয়ে গুণ করার পালা। এটার জন্য কি হবে, প্লাস, এটার জন্য একই তো ধরতে গেলে। তো প্রথমে আমরা এটার অনুবন্ধী দিয়ে গুণ করি, জাস্ট সিম্পলি মাঝখানে প্লাস হবে, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওয়ান প্লাস এক্স, আবার নিচেরটাকে গুণ করি, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওয়ান প্লাস এক্স। এটার অনুবন্ধী গেল। এখন আমার হরে যেটা ছিল সেটার অনুবন্ধী দিয়ে গুণ করবো, অর্থাৎ রুট ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওয়ান প্লাস এক্স এবং রুট ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওয়ান প্লাস এক্স। এখন এই জিনিস থেকে আমরা কি মনে হচ্ছে না এটা আর এটা, অথবা এইটা আর এই কোণারটা দেখে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম সূত্রটার কথা মনে পড়তেছে না? তো আমরা এখন এটাকে ভাঙাই, লিমিট এক্স টেন্স টু জিরো। তো এই দুইটাকে ভাঙালে কি হয়, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্র। তাহলে আমরা ডাইরেক্টলি লিখে ফেলি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স, আর পাশে যা ছিল এই কোণারটা রয়ে গেল, রুট ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওয়ান প্লাস এক্স। এটা গুণাকারে রয়ে গেল, আমরা এখানে ডিরেক্ট করেছি। আপনার পরীক্ষা হলে এইভাবে করতে পারেন অথবা ভেঙে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, এইটুকু জন্য নাম্বার কাটার কথা না। এখন এইটা প্রথমটা এবং তৃতীয়টা মধ্যে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাই, তো এটাকেও যদি আমরা ভাঙাই তাহলে সিম্পলি ওরকমভাবেই আসে যা লিখলাম, এবং যেটা অবশিষ্ট পড়েছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। তো এই পর্যায়ে অঙ্কটা আমরা এটাকে যোগ বিয়োগ করে করতে পারি। তো এই যে ওয়ান ওয়ান কাটা যায়, এক্ষেত্রেও ওয়ান ওয়ান কাটা যায়। তো লিমিট এক্স টেন্স টু জিরো, আমি উপরে একটু এক লাইন শর্ট করলাম, এক্স, আচ্ছা শর্ট না করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর রুট ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওয়ান প্লাস এক্স, এখানে যাচ্ছে লিখলাম, আমি এক লাইন বেশি লিখলাম বোঝার জন্য, আর এক্স কিউব মাইনাস এক্স রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওয়ান প্লাস এক্স। আচ্ছা আমি এটা রেখে দিলাম। এখন এইটা আর এটাকে আমি কিছু করি, এটা নিয়ে কি করা যায় দেখি। তো আমি এক্স এর মান যেহেতু বসাইনি, তো লিম এক্স টেন্স টু জিরো এই লেখাটা মানে এখনও লেখা ম্যান্ডেটরি। তো এই ক্ষেত্রে আমি উপরটা থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান আসে, আর পাশে যা ছিল তাই লিখলাম। আপনারা ভিডিওটা পজ করেও দেখতে পারেন, পরীক্ষার সময় এর বাইরে কোনো অঙ্ক আসবে না, আমি চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক যেরকম আসার কথা সেই সবগুলো অঙ্ক করাচ্ছি। তারপর নিচেরটায় আমি এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসে, আর যা ছিল পাশে সেটা তো রয়ে গেল,
ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে, কিন্তু আপনার কিছু করার নেই। কোচিং সেন্টার বা এগুলোতে শিক্ষকের কাছে পড়লে যেটা 1 সপ্তাহ 2 সপ্তাহে আপনাদের চাপটা শেষ করাতে, সেটা একটা ভিডিওর মাধ্যমে করাচ্ছি। আপনি পজ করে আপনি একদিন দেখলেন, 2 দিনে দেখলেন, এটা আপনার ব্যাপার। তবে শেয়ার করতে হবে। আমরা এটা নন প্রফিট একটা কাজ করছি, বিনামূল্যে সবার মাধ্যমে শিক্ষা ছড়িয়ে দেওয়ার যে আমাদের উদ্যোগ, সেটা আপনার পাশে দাঁড়াতে হবে। তো এই যে এক্স আর এক্স, এটা তো বাদ চলে গেল, এটাকে বাদ দিতে উপরে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স কিউব রুট 1 প্লাস এক্স, আর নিচে এক্স প্লাস ওয়ান, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স হয়ে গেল। তো এক্স মাইনাস ওয়ান বাদ, তো উপরে কি থাকে 1 প্লাস এক্স কিউব প্লাস রুট 1 প্লাস এক্স, আর নিচে থাকে এক্স প্লাস ওয়ান রুট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট 1, হ্যাঁ। তো উপরে কি থাকে রুট 1 প্লাস এক্স কিউব প্লাস রুট 1 প্লাস এক্স, নিচে থাকে এক্স প্লাস ওয়ান, যেহেতু উপরে থেকে এটা মানে এটা বাদ, সুতরাং এক্স প্লাস ওয়ানটা এখানে রয়ে গেল, আর নিচে যা ছিল তাও রয়ে গেল। আর এখানে লিমিট এক্স টেন্স টু 0 লিখতে হবে, যেহেতু আমরা এখন এক্স এর মান এখন পর্যন্ত বসাইনি। এখন আমি এক্স এর মান বসাই দিই, তাহলে যে লিমিট এক্স টেন্স টু 0 এটা আর লেখা লাগছে না। দুঃখিত, কিছুটা ভুল হওয়ার জন্য ভিডিওতে প্রথমে ফ্রেমে আসেনি, তাই আবার দেখালাম। তো এখন আমি এক্স এর মানটা বসিয়ে দিই। তো এক্স এর মানটা বসালে এখন আমি কি হয়, এক্স এর মান 0, সুতরাং 0 তো 0ই, আচ্ছা যাই হোক, রুট 1 মানে 1, তো উপরে আসে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, আর এখানে 1 প্লাস 1, সুতরাং 2/4 ইকুয়াল টু হাফ। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার অ্যান্সার। প্লাস চিহ্নটা সাবধানে দিবেন, নইলে অঙ্ক কাটা যেতে পারে। তো এখন আমরা গ্রুপ 3-এর অঙ্ক করব। গ্রুপ 3 জানি কি বলেছিলাম, এটা হচ্ছে ইনফিনিটি টাইপ, আর অঙ্ক করতে হলে হাইয়েস্ট পাওয়ার খুঁজে লব এবং হরের প্রত্যেকটি উপাদান থেকে কমন নিতে হবে। এর আগে একটা জিনিস আপনি মাথায় রাখেন, সেটা হচ্ছে সামথিং বাই ইনফিনিটি ইজ ইকাল টু 0। তো এখন আমরা অঙ্কে যাই, মাঝখান থেকে করি, যেহেতু এটা এখানে একটা অঙ্ক, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তেমন অঙ্ক পরীক্ষা আসে না। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে 2x4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 1, এবং নিচে হচ্ছে 6x⁴ প্লাস এক্স কিউব মাইনাস 3x। এক্ষেত্রে কি বললাম, হাইস্ট পাওয়ার খুঁজে আমাদের প্রত্যেকটা উপাদান থেকে ভাগ দিতে হবে। এখানে হাইস্ট পাওয়ার বলতে কি x⁴, এখানেও x⁴ হাইস্ট পাওয়ার, তো আমরা কি বলবো, কমন নিতে হবে, তাই না? হাইস্ট পাওয়ার খুঁজে আমাদের এখানে কমন নিতে হবে। তো আমরা করি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, হাইস্ট পাওয়ার x⁴ আমি কমন নিলাম, 2 থেকে কমন নিলে x চলে যায়, 3 থেকে কমন নিলে 3/x², কারণ ও কমন নাও মানে কি গুণ দিলাম, কমন নাও মানে আমি ভাগ দিচ্ছি মূলত। প্লাস 1/x⁴, নিচেও যদি x⁴ আমি কমন নেই, তাহলে 6 প্লাস 1/x মাইনাস 3/x³। তো কমন নেওয়ার সিস্টেমটা তো আমরা বুঝলাম। তো এখন আমি কি করতে পারি, এই যে x⁴ তো কাটা যায়। তো এখন যদি আমি আরেকটা লাইন এক্সট্রা করি তাহলে বেটার হয়, 2 মাইনাস 3/x² প্লাস 1/x⁴, 6 প্লাস 1 প্লাস x মাইনাস 3/x³। এখন আমি আমার এক্স এর টেন্স টু 0, মানে এক্স টেন্স টু 0 তো নয়, এক্স টেন্স টু ইনফিনিটি আছে, আমি ইনফিনিটি বসাই দিই, তাহলে 2 মাইনাস 0 প্লাস 0, যেহেতু সামথিং বাই ইনফিনিটি ইজ ইকাল টু, আমরা আগেই লিখেছি সামথিং বাই ইনফিনিটি ইজ ইকাল টু 0, সুতরাং আমি তো 3/ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, 3/ইনফিনিটি 0, আবার নিচে 6 প্লাস 0 মাইনাস 0, তো এক্ষেত্রে 2/6, আমাদের অ্যান্সার হবে 1/3। এটা হচ্ছে ইনফিনিটি টাইপ অঙ্ক, এটা তেমন পরীক্ষা আসে না, তারপর আপনি জেনে রাখুন। এখন আমরা গ্রুপ 4, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একটা প্রমাণ এবং একটা অঙ্ক আছে। তো আজকে এখন আমরা এই প্রমাণটা করছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, x⁴n মাইনাস a⁴n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে n a n মাইনাস 1। এটা একটা সূত্র, এই সূত্রের প্রমাণটা করবো, এবং এই ধাঁচের এই সূত্রটি দিয়েই আমরা এই গ্রুপ 4-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো আসি আমরা সূত্রটি করি, তার আগে একটা বেসিক জিনিস আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, 1.99 কে আমি কি লিখতে পারি, 1.98 প্লাস 0.01, ঠিক আছে? আমি এটাকে x লিখলাম, এটাকে a লিখলাম,
এটাকে h লিখলাম, তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস h। ঠিক, তো এই কনসেপ্টটাকে ব্যবহার করেই আমরা যদি লিখি x টেন্স টু a, তাহলে h টেন্স টু 0 না, যেহেতু এটা খুব 0-এর কাছাকাছি, আর x টেন্স টু a মানে a এর খুব কাছাকাছি, আমরা কিভাবে লিখতে পারি না? তো এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই সূত্রের প্রমাণ করব। এখন ধরি x ইজ ইকুয়াল টু a প্লাস h। এখানে x টেন্স টু a ধরলে আমরা কি জানি, h টেন্স টু 0। সুতরাং এটা ধরলে x যদি a এর খুব কাছাকাছি হয় তাহলে h কি 0-এর খুব কাছাকাছি, আগের কনসেপ্ট থেকে কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা দেখলাম। তাহলে এখন লিমিট x টেন্স টু a, উপরে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, যেহেতু x টেন্স টু a মানে h টেন্স টু 0, একই কথা। তাহলে এখন আমরা সূত্র জানি a প্লাস h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, যেহেতু x এর মান আমরা এখানে a প্লাস h ধরেছি, তার নিচে হবে a প্লাস h মাইনাস a। তাহলে লিমিট h টেন্স টু 0, a প্লাস h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে শুধু h। তাহলে আমরা আরেকটা লাইন করি, লিমিট h টেন্স টু 0। আমরা যদি এখানে a কমন নেই তাহলে 1 প্লাস h বাই a আর n মাইনাস a টু দি পাওয়ার n থাকে, আর এখানে নিচে হচ্ছে h। আমরা কি a কমন নিলাম এর থেকে, তাহলে লিমিট h টেন্স টু 0, নিচে আমাদের h রয়ে গেল। তাহলে এই পাওয়ারটা কি পুরাটার উপরে ছিল, তার মানে a এর উপরে পাওয়ার, আর এটা এই পুরাটার উপরেও তো পাওয়ার থাকে। তাহলে এখন কি আসে, a টু দি পাওয়ার n, আবার এখানেও a টু দি পাওয়ার n আছে, টোটাল থেকে আমি a টু দি পাওয়ার n টা কমন নিই। টোটাল থেকে আমি a টু দি পাওয়ার n টা কমন নিই, তাহলে 1 প্লাস h বাই a পাওয়ার n মাইনাস 1 এটা থাকে, তাই তো? আর আমরা কি জানি, এটা তো ধ্রুবক, ধ্রুবক যদি থাকে তাহলে সেটা সামনে এসে পড়ে। তাহলে a টু দি পাওয়ার n লিমিট h টেন্স টু 0, 1 প্লাস h বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 এই যে হচ্ছে h। এখন এই ক্ষেত্রে, এই জিনিসটার ক্ষেত্রে একটা বিস্তার আছে, এই বিস্তারটা আপনাদের মাথায় রাখতে হবে। সেই বিস্তারটা হলো কি, 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তার হচ্ছে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব প্লাস 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 যেতে থাকবে। এটা একটা বিস্তার, এটা একটা সূত্র। দ্বিপদী যখন আপনারা করবেন তখন এই সূত্রটা আপনারা জানবেন অথবা জেনেছেন। তো এখন এটাকে 1, আর এখানে যদি আমি h বাই a কে x ধরি আর টু দি পাওয়ার 1, আগের যে সূত্রটা ছিল সেই সূত্র অনুসারে আমরা এটার ভিতরে রেখে কি দেখা যাক কি হয়। তাহলে a টু দি পাওয়ার n লিমিট h টেন্স টু 0। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে a টু দি পাওয়ার n কেন ধ্রুবক? দেখেন, এটা যদি a টু দি পাওয়ার h হতো তাহলে h এর মান এখানে বসতো, কিন্তু এখানে এটার মধ্যে তো কোনো মানটা নামে বসাতে হচ্ছে না, তাই এটা একটা ধ্রুবকের মতো, এই জন্য এটাকে আমি বাইরে দিয়ে দিলাম। তো এই যে 1 প্লাস x মানে h বাই a, এটা টু দি পাওয়ার n, এটার আমরা বিস্তার করব। এটাকে 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্রের মতো করে বিস্তার করলে কি হয় এটা আমরা দেখি। তো যথারীতি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস nx, যেহেতু x মানে h বাই a, এখানে সূত্রের মতো n h বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 h বাই a হোল স্কোয়ার প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 h বাই a হোল কিউব প্লাস যেতে থাকবে, আর ওই যে লাস্টে এখানে এই 1টা মাইনাস 1, আপনারা একটু ক্লিয়ারলি বুঝে নিন, এখানে মাইনাস 1 আর নিচে তো h ছিল আমাদের। তো এই যে এই 1টা আর এই 1টা কিন্তু কাটা যায়। আবার নিচের h যদি আমি উপরে নিয়ে যাই, নিচের h থেকে উপরে h কাটা গেলে কি হয়, তাহলে একটা করে h কমে যাচ্ছে না, যেহেতু নিচে একটা h আছে উপরে থেকে একটা h কমে যাচ্ছে। তাহলে a টু দি পাওয়ার n লিমিট h টেন্স টু 0, n into 1 by a plus n minus 1 factorial 2 h by a square plus n minus 1 n minus 2 by factorial 3
এইচ স্কোয়ার বাই এ কিউব। ওই যে নিচের এইচটা উপরে চলে গিয়ে একটা করে এইচ কমে গেছে, এখানে এইচ কিউব ছিল, এখানে এইচ স্কোয়ার হয়েছে, প্লাস ডট 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 ডট, আর এখানে যে ওয়ানটা আর এই ওয়ানটা তো কাটা গেল, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তো নিচে আমরা কি পাই, সূত্র এ এন লিমিট, আচ্ছা এখানেই তো অঙ্ক শেষ, আমরা এত তো লাইন দরকার নেই, এ এন তো এখানে ছিলই। এখন যদি এইচ এর মান এখানে আমি জিরো বসাই, জিরো বসাই দিই, তাহলে কি এগুলো সম্পূর্ণ জিরো হয়ে যাবে না, গুণাকারে যেহেতু আছে, জিরো জিরো জিরো। তাহলে আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার এন ইন্টু এন ওয়ান বাই এ। আমরা এটাকে কি লিখতে পারি, এন এ এন মাইনাস ওয়ান, মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সুতরাং আমরা ওই যে লগের সিস্টেম এভাবে লিখতে পারি, এন এ এন মাইনাস ওয়ান। সুতরাং আমরা এখানে প্রমাণ কি করলাম, লিমিট এক্স টেন্স টু এ এক্স এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ এন মাইনাস ওয়ান। ভিডিওটি পজ করে খাতায় এভাবে পুরোপুরি তুলবেন আমি যেভাবে লিখেছি, তাহলে বুঝবেন। আর এই পয়েন্টে এখানে একটু ওভাররাইট হয়েছে, এখানে ওয়ান, এটা একটু খেয়াল করবেন। কিছুক্ষণ আগে যে আমরা সূত্র দেখলাম গ্রুপ ফোরে, যে অঙ্কটা বা যেই সূত্রটা প্রমাণ করলাম, সেই প্রমাণের উপর বেস্ড করে একটা অঙ্ক আছে, এবং এই অঙ্ক ছাড়া আর এই নিয়মের কোনো অঙ্ক নেই। পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন লিমিট এক্স টেন্স টু এ এক্স ফাইভ বাই টু মাইনাস এ ফাইভ বাই এ টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। তো এই প্রমাণটা করার জন্য আমাদের যে একটা সূত্র লাগবে সেটা হচ্ছে লিমিট, ওই যে কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করলাম সূত্রটা, এই সূত্রের উপর আমরা বেস্ট করে করব। তো পরের লাইনটা আমরা কি লিখতে পারি, তো যা আছে তাই। তো আমরা যদি লব ও হরকে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে কি এই যে এই সূত্রের মতো হয় না ব্যাপারটা, রুট এক্স মাইনাস রুট এ এক্স মাইনাস এ। আমরা এটা লিখলাম। তো রুট এক্স মানে তো এক্স টু দি পাওয়ার হাফ, ওকে। আবার লিখি লিমিট এক্স টু দি পাওয়ার এ, এক্স তো টু দি পাওয়ার ফাইভ বাই টু, এ টু দি পাওয়ার ফাইভ বাই টু, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, এটা লবের পার্ট গেল, এখন হরের পার্টে এক্স হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ এক্স মাইনাস এ। তো এখন কি ব্যাপারটা এরকম সূত্রের মতো দাঁড়ালো না? তো এই যে লিমিটটা, তো এটা তো লবের ক্ষেত্রে আমি এটা দিয়ে দিই, আবার হরের ক্ষেত্রে এটা দিয়ে দিই। যেমন লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস টু দি পাওয়ার ফাইভ বাই টু। অর্থাৎ যদি এরকম ভাগাকারে থাকে, প্রত্যেকে আলাদা আলাদা করে লিমিট দিয়ে দিব, বন্টন করে দিব। হ্যাঁ, আমরা এই পর্যন্ত লিখলাম। এখন কি এরকম কোনো সূত্র মনে হচ্ছে, এন এ এন মাইনাস ওয়ান, এনটা কি, এখানে এন কি, এটা না ফাইভ বাই টু না, আর এ কি, এটা না, তাইলে ফাইভ, অর্থাৎ ফাইভ বাই টু এ ফাইভ বাই টু মাইনাস ওয়ান, এরকমই হওয়ার কথা না? তো আমরা পরের লাইনে লিখি ফাইভ বাই টু, এটা হচ্ছে এন, তারপর এ বসালাম টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস ওয়ান, নিচে হাফ এক্স হাফ মাইনাস ওয়ান, সরি এটা এ হবে ওয়ান মাইনাস ওয়ান। তো এখন ফাইভ এ থ্রি বাই টু প্লাস ওয়ান হাফ, তো এটাকে বলে ফাইভ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার অ্যান্সার। যদি নর্মাল নিয়মে আমরা করতে যাই, এটা বিশাল বড় হবে, 1 থেকে 1.5 পৃষ্ঠা চলে যাবে। অঙ্কটি আপনারা পজ করে আবার তুলে রাখুন। এখন আমরা যে টাইপটি করবো সেটা হচ্ছে গ্রুপ 5। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো স্টার দিলাম। তো এটার কতগুলো সূত্র আছে, যেমন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স ইজ ইকাল টু ওয়ান, এবং লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইজ ইকাল টু ওয়ান। তো আমরা এখন একটা জিনিস প্রমাণ করবো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু ওয়ান এর প্রমাণ করবো। তো এর আগে একটা চিত্র দেখি। তো চিত্রটা হলো এক একক, আমরা এখানে কি লিখেছি, এক একক ব্যাসার্ধ বৃত্তচাপ এবং বিএম এবং এএন লম্ব। তো এক একক ব্যাসার্ধ মানে ও এ এবং ও বি, এটা এক একক নিয়েছি। এক একক বলতে 1 সেন্টিমিটার 1 ইঞ্চি বা এটা যাই হোক, আমরা একক যেহেতু ধরেছি, এটার সাথে আমরা কোনো ডিফাইন্ড একক আমরা ধরবো না। তো আপাতত এই চিত্রটা একটু আপনার খাতায় এঁকে নেন। এখন ত্রিভুজ বিওএম এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিওএম এর ক্ষেত্রফল আমরা কি জানি, সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ওএম, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে বিএম, ঠিক আছে। তো এখন এই যে ত্রিভুজ বিওএম এর ক্ষেত্রে এখন আমরা কজ আর সাইন অনুপাত বের করি।
এর আগে একটা জিনিস বলে নিই, ওই যে যেমন আমরা জানি সাইন ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, এই জিনিসগুলো সহজে মনে রাখার পদ্ধতি। এই যে হ্যাঁ, সাইন ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, এগুলো আমরা দেখেন সাগরে লবণ আছে, এখানে সাগর বলতে সাইন এবং লবণ বলতে লম্ব, আছে বলতে অতিভুজ, অর্থাৎ এটা আমরা অনুপাত। সুতরাং সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। আবার কবরের ভূত আছে, কবর দিয়ে কস, ভূত দিয়ে ভূমি, আছে দিয়ে অতিভুজ, সুতরাং কস থিটা ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ। আবার টেরা লম্বা ভূত, টেরা দিয়ে টেন, লম্ব দিয়ে লম্বা দিয়ে লম্ব এবং ভূত দিয়ে তো ভূমি বোঝায়, সুতরাং ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ প্রথমটা হবে লব আর হর হবে দ্বিতীয়টা। কি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলো দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি সাইন কস ট্যান কোনটা। আর সাইন কস ট্যান জানলে আমরা কট কোসেক সেক এটা জানতে পারবো। তো এখন আসি ত্রিভুজ বিওএম এর ক্ষেত্রে cos x ইজ ইকাল টু কি, cos x ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ, OM বাই OB, OM বাই OB অতিভুজ। সুতরাং আমাদের এখানে কি আছে, OM আছে, সুতরাং আমাদের OM ইজ ইকাল টু OB cos x বের করতে হবে। আর সাইন অনুপাত যদি নেই, সাইন x ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, সুতরাং লম্ব হচ্ছে এখানে BM আর ভূমি হচ্ছে এখানে, সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ BM বাই OB। সুতরাং আমাদের এখানে BM আছে, আমাদের BM বের করতে হবে, সুতরাং BM ইজ ইকাল টু OB sin x, BM ইজ ইকাল টু OB sin x। তো আমরা এখানে বসাই দিই হাফ ইন্টু OB cos x ইন্টু OB sin x। তো এই যে OB মানে কি আমরা এক একক ধরেছি, তাহলে হাফ ইজ ইকাল ইন্টু sin x বাই cos x। আমরা কি দেখলাম, sin x বাই cos x। ভিডিওটি পজ করে তুলে নিন। এখন বৃত্তকলা, বৃত্তকলা ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল। এখন বৃত্তকলা কি, বৃত্তকলা হচ্ছে বৃত্তের কোনো এক অংশকে বৃত্তকলা বলে, বৃত্তের কোনো এক অংশকে বৃত্তকলা বলে। এখন ও এ বি এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা যদি দেখেন, এই যে এ আর বি চাপটা যদি খুব ছোট হয়, বা এই যে এই কোণটা যদি খুব ছোট হয়, যেখানে এক্স হচ্ছে কোণ, এই কোণটা যদি খুব ছোট হয় তাহলে কি এটা একটা ত্রিভুজের মতো হবে না? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দেখবো না। এই যে মনে করি এটা ও এ বি আছে, ঠিক আছে, মাঝখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে এক্স। এখন যদি এটা খুব কাছাকাছি, তাহলে এটা কি কি একটা স্ট্রেট রেখার মতো মনে হবে না, মানে সোজা, তাহলে এটা তো এরকম চাপের থেকে এটা একটা সোজা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোণটা যদি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র মানে যত কল্পনা করছি তার থেকেও ক্ষুদ্র, যেহেতু আমরা লিমিট পড়তেছি, যাই হোক একই ডায়লগ। তো এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এই কোণটা যদি এক্স টেন্স টু জিরো, জিরো না কিন্তু এক্স জিরোর খুব কাছাকাছি হয়, তাহলে এটা একটা লম্বর মতো হয়ে যাবে, এটা চাপ হবে না, তখন আমরা এটা ত্রিভুজের মতো গণনা করতে পারবো। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃত্তকলা ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ও এ ইন্টু এ বি। ও এ হচ্ছে ভূমি এবং এ বি এই চাপটাকে আমরা লম্বভাবে ধরতে হবে, তাই না, একটা স্ট্রেট রেখা ধরতে হবে। যদি এক্স কোণটা খুব ক্ষুদ্র হয় তাহলে এ বি, উচ্চতা এটা ধরলাম, ব্র্যাকেটে লিখতে হবে এক্স টেন্স টু জিরো। এখন ও আর এ বি এর হিসাব আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, কোণ ইজ ইকাল টু চাপ বাই ব্যাসার্ধ। ওই যে 9 10 আমরা পড়ে আসছি না, এস ইজ ইকাল টু আর থিটা, ওই রেডিয়ান কোণ নির্ণয়ের সময় এটা পড়ে আসছি, এস ইজ ইকাল টু আর থিটা। তো সেইখান থেকেই তাহলে কোণ, এখানে কোণ হচ্ছে কি, কোণ মধ্যবর্তী কোণ এক্স, মধ্যবর্তী কোণ এক্স। সুতরাং আমরা এখানে কোণ এক্স ইজ ইকাল টু চাপ হচ্ছে আমাদের এ বি এবং ব্যাসার্ধ হচ্ছে ও এ। তো আমরা এখানে কি লিখি, হাফ ইন্টু ও এ ইন্টু এক্স ও এ, কারণ এ বি ইজ ইকাল টু এক্স ও এ। আচ্ছা আমরা লিখি এ বি ইজ ইকাল টু এক্স ইন্টু ও এ, লিখে দিলাম। তো এ ও এ আর ও এ যেহেতু আমরা এক একক নিয়েছিলাম, তো ও এ মানে কি 1, সুতরাং হাফ এক্স।
এখন আমাদের ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, অর্থাৎ এ ও এন হাফ ইন্টু ও এ ইন্টু এ এন, হাফ ও এ এন, ঠিক আছে। এখন ট্যান এক্স, তেরা লম্বা ভূত, তো ট্যান এক্স বলতে কি বোঝায়? এ এন বাই ও এ বা এ এন ইজ ইকাল টু ও এ ইন্টু ট্যান এক্স, ট্যান এক্স ও এ ইন্টু ট্যান এক্স। তো আমরা এ এন পেয়ে গেলাম, আর ও এ তো আগে জানি 1, সুতরাং হাফ ইন্টু ও এ ইন্টু ও এ ট্যান এক্স, সুতরাং ও এ আর ও এ তো একই 1, সুতরাং হাফ ট্যান এক্স। ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তো এতগুলো যে আমরা ক্ষেত্রফল পেলাম, তো নিশ্চয়ই তো বুঝতে পারলাম এই যে ত্রিভুজ বি ও এম, এই যে ত্রিভুজ বি ও এম, এই টুকের ক্ষেত্রফল অবশ্যই বৃত্তকলা ও এ বি এতটুকুর ক্ষেত্রফল অবশ্যই এতটুকুর থেকে ছোট হবে, আবার এতটুকুর থেকে আরও ছোট হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? ত্রিভুজ বি ও এম এর ক্ষেত্রফল লেস দেন ও এ বি, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল লেস দেন ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রফল। আমি আবার বুঝাই একটু। এই যে প্রথমে আমরা কি বিও এম এইটার ক্ষেত্রফল কি? এই যে বৃত্তকলা ও এ বি অবশ্যই এই ক্ষেত্রফল থেকে ছোট, বিও এম ও এ বি ছিল, আবার এই ও এ বি কিন্তু আবার এই যে এইটা থেকে ছোট, এই হিসেবে আমরা লিখছি। তো এখন বিওএম এর ক্ষেত্রফল আমরা কি পাই? বা হাফ, কিছুক্ষণ আগের পৃষ্ঠে আমরা ছিল হাফ সাইন এক্স কজ এক্স লেস দেন, ও এ বি এর ক্ষেত্রফল পেয়েছিলাম হাফ এক্স লেস দেন হাফ টেন এক্স, বা এটাকে যদি আমি দুই দিয়ে, এখানে এই হাফ আর এই হাফ তো বাদ যায়, তাহলে সাইন এক্স কজ এক্স লেস দেন এক্স, আর এই টেনটাকে আমি ভাঙালাম সাইন এক্স বাই কজ এক্স, যেহেতু এই হাফ বাদ। তো এখন আমি সাইন এক্স দিয়ে ভাগ করলাম সবাইকে, তাহলে থাকে এখানে শুধু কজ এক্স, এক্স বাই সাইন এক্স, আর সাইন এক্স দিয়ে যদি ভাগ করি তো 1 বাই কজ এক্স। এখানে কি সাইন এক্স দিয়ে ভাগ, সাইন এক্স ভাগ, তো আমি সাইন এক্স দিয়ে উপরের লাইনটাকে ভাগ করলাম, তাহলে সাইন এক্স বাই কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন সাইন কাটা যায়, শুধু কজ থাকে এক্স বাই সাইন এক্স, আর সাইন এক্স বাই কজ এক্সকে যদি আমি সাইন এক্স দিয়ে ভাগ দিই তাহলে 1 বাই কজ এক্স থাকে। তো এটাকে যদি আমি এখন উল্টায় লিখি, তো এখন আমরা এটাকে উল্টিয়ে দিলাম, তো 1 বাই কজ এক্স উল্টা দিলে তো চিহ্ন পাল্টা যায়, সাইন এক্স বাই এক্স আর এখানে কজ এক্স। আচ্ছা, আমরা যদি এখন এটাকে আবার ভাবে লিখি, মানে ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কজ এক্স সাইন এক্স বাই এক্স 1 বাই কজ এক্স। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে কজ এক্স, এখন যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে কজ এক্স টেন্স টু 1, আবার 1 বাই কজ এক্স এর বেলাও টেন্স টু 1 যদি এক্স টেন্স টু 0 হয়। সুতরাং এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স তো 1ই হওয়ার কথা, কারণ এই যে ব্যাপারটা কি এরকম না, দেখাই 0.9999 সাইন এক্স বাই এক্স 1.0000 ব্যাপারটা কি এরকমই না। তো এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1,
সুতরাং লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1 and প্রমাণিত। এখন আমরা গ্রুপ 5 এর কিছু অঙ্ক দেখি। শুরুতে একটা অঙ্ক করি, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 বাই sin x মাইনাস 1 বাই tan x। তো এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এই গ্রুপটা ঠিক মতো প্র্যাকটিস করবেন, এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক আসে। আর গ্রুপ 4 যেটা দেখালাম প্রমাণটা তেমন না আসলেও যে অঙ্কটা দেখালাম ওই অঙ্কটা অবশ্যই পরীক্ষায় আসবে। তো লিমিট x টেন্স টু 0, তো এটাকে আমরা কি করি, ট্যানকে ভাঙাই। ট্যান মানে কি, টেরা লম্বা ওইটা না, ট্যান হচ্ছে সাইন বাই কস। তো সাইন এক্স, আর যেহেতু সাইন বাই কস, কসটা উপরে চলে যায় আর এখানে সাইন এক্স চলে যায়। তো লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই sin x। 1 মাইনাস cos x বাই sin x আসে। তো 1 মাইনাস cos x, এটার একটা সূত্র আছে 2 sin স্কোয়ার x বাই 2। হ্যাঁ, তো লিমিট, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাহলে সুবিধা হবে। কারণ লিমিটের এই অঙ্কগুলোতে অনেক ত্রিকোণমিতিক অঙ্ক আছে যেগুলো গ্রুপ 5-এ। তো 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, 2 sin স্কোয়ার x বাই 2। আর sin x কে আমরা কিভাবে লিখতে পারি, 2 sin x বাই 2 cos x বাই 2। এই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন ত্রিকোণমিতি থেকে, আর এই জায়গাও লাগবে ওই যে sin 2x এর সূত্র, যেহেতু এখানে 2 নাই x বাই 2 এর জন্য, কারণ x বাই 2 ইন্টু 2 সামনে থাকবে একই কথা x। sin 2x এর সূত্র হিসেবে ভাঙানোর জন্য এভাবে লেখা হয়েছে। তো এই যে sin স্কোয়ার x বাই 2 আর নিচে আছে sin x বাই 2, একটা তো কাটা যাবে উপর থেকে। লিমিট x টেন্স টু 0 sin x বাই 2 cos x বাই 2। তো sin x বাই 2 cos x বাই 2 মানে কি, tan x বাই 2। লিমিট x টেন্স টু 0 tan x বাই 2, সুতরাং tan 0 বাই 2 আমরা লিখলাম। সুতরাং tan 0 বাই 2 মানে কি, tan 0 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন আরেকটা অঙ্ক দেখি। লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x divided by cos 3x minus cos 5x। তো এই cos 7x minus cos 9x কে কেমন লাগে, cos c minus cos d এর মতো সূত্র লাগে না? এই সূত্রটা কি মনে আছে, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। সুতরাং 2 sin 7x plus 9x by 2 sin 9x minus 7x by 2। এবং নিচেরটা হবে তো cos c minus cos d সূত্র আসে 2 sin 3x plus 5x by 2 sin 5x d minus c, এটা d আর এটা c না, তো 5x minus 3x by 2। তো পরের লাইনে দেখি আমরা কি আসে। তো লিমিট x টেন্স টু 0, তো উপরে আসে এই 2 তো কাটা, তো sin 8x sin x sin 4x sin x। তো sin x কাটা, তো লিমিট x টেন্স টু 0, উপরে আসে আমার sin 8x, নিচে আসে sin 4x। তো আমাদের সূত্র ছিল কি, sin x বাই x ইজ ইকুয়াল টু, সরি এটা 8 হবে, sin x বাই x ইজ ইকুয়াল টু 1 না, লিমিট x টেন্স টু 0 হলে তো ওইরকম আমাকে কিছু একটা বানাতে হবে। কীভাবে বানিয়ে আসেন দেখি। এখন এই পাশে আসি, লিমিট
এক্স টেন্স টু জিরো, এটা তো রয়ে গেল। তাহলে 8x ইন্টু সাইন 8x বাই 8x, ব্যাপারটা কেমন দাঁড়ালো? আমি এখানে 8x গুণ করলাম, আবার 8x দিয়ে ভাগ করলাম, একই তো কথা, 1ই হয়। কিন্তু আমার সূত্র ছিল সাইন এক্স বাই এক্স, ওই সূত্রটা আসলো না। তাহলে আবার 4x সাইন 4x বাই 4x, একই কথা, 4x বাই 4x তো কাটাই যায়, আমি এভাবে লিখতে পারি। তাহলে আমি লিমিট যার 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 লিমিট তাকে দিয়ে দিব। তাহলে 8/4 ভাগ করলে 2, 2টা তো ধ্রুবক সামনে এসে পড়লো, আর এখানে লিমিট যার যারটা আমি তাকে দিয়ে দিব। তো লিমিট যখন আমি ট্রান্সফার করব তখন এখানে কি 8x আছে না, তখন শুধু x টেন্স টু 0 লিখবো না, তখন 8x টেন্স টু 0 লিখবো। আর এখানে 4x আছে, 4x টেন্স টু 0 লিখবো। যেমন 8x টেন্স টু 0 সাইন 8x বাই 8x, নিচে হচ্ছে লিমিট 4x টেন্স টু 0 সাইন 4x বাই 4x। কারণ এখানে তো x নাই, 8x আছে, তাই এখানে x টেন্স টু 0 না লিখে 8x টেন্স টু 0 বা অ্যাপ্রোচেস টু 0 লিখবো। আর এখানে ব্র্যাকেট লিখবো x টেন্স টু 0, সুতরাং 8x টেন্স টু 0, 4x টেন্স টু 0। আমরা এই জিনিসটা ব্র্যাকেটে লিখে দিব। তো তো ওই সাইনের এই সূত্রটা হিসেবে কি হয়, যেমন লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, তো ওইরকমই তো লিমিট 8x টেন্স টু 0 সাইন 8x বাই 8x ইজিক্যাল টু 1 আসে, উপরে 1 নিচে 1, সুতরাং 1/1 ইজিক্যাল টু 2। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তো এখানে আমরা আরও দুটো অঙ্ক করছি এখন, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন 7x মাইনাস সাইন x সাইন ডিভাইডেড বাই সাইন 6x। তো এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট, যেহেতু আমি মান এখন বসাইনি, তো আমার এই লিমিট x টেন্স টু 0 ততক্ষণ পর্যন্ত লিখে দিতে হবে। তো সাইন c মাইনাস সাইন d সূত্র কি, 2 সাইন c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। আবার বলি, এটাকে যদি c ধরি, এটাকে যদি d ধরি, তাহলে সাইন c মাইনাস সাইন d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। আমরা লিখি 2 cos 7x প্লাস x বাই 2, তারপরে সাইন 7x মাইনাস x বাই 2। আর নিচে সাইন 6x আছে, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 2 ইন্টু 3x, যে সাইন 2x এর সূত্র ফেলানোর জন্য। তাহলে লিমিট x টেন্স টু 0 তো রইলই, তা উপরে 2 cos 4x, 2 cos 4x, আর এখানে রয়ে গেল আমার সাইন 3x, আর নিচে হলো 2 সাইন 3x cos 3x। কারণ সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা cos থিটা, এখানে থিটার জায়গায় 3x আছে। তো ওই সূত্রে লিমিট x টেন্স টু 0, তো সাইন 3x কাটা 2 কাটা যায়, সুতরাং উপরে cos 4x বাই cos 3x। আর cos x এর ক্ষেত্রে তো লিমিট x টেন্স টু 0 cos 4x হোক x হোক একই তো কথা, তো সেই ক্ষেত্রে কি 1 হয় না, তাহলে 1/1 আমি লিমিট মানে x এর মান বসে দিয়েছি, সমান সমান 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন x বাই cos x। এই গ্রুপটা আপনি বুঝতে পারতেছেন যে সবগুলো অঙ্ক ট্রিগোনোমেট্রিক, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক অঙ্ক, সাইন x cos x tan x এরকম অনুপাত দিয়ে থাকে। তো লিমিট, যেহেতু আমি লিমিট বসাই নাই, তো এইভাবে লিখতে থাকি পাই বাই 2, আর এখানে 1 মাইনাস সাইন x ইন্টু cos x, আমি লবহরকে cos দিয়ে গুণ দিলাম, তাহলে নিচে তো cos x ছিল, cos স্কোয়ার x। সুতরাং লিমিট, এই অঙ্কগুলো খাতায় নোট করবেন, ভবিষ্যতে যদি পিডিএফ ফাইল আকারে শিট আমরা দিই, তাহলে আমাদের ওয়েবসাইটে আপনারা গেলেই পাবেন। ওয়েবসাইটে আমাদের পুরোপুরি ডেভেলপ করা হয়েছে, metacentric.tk, মোবাইল ভার্সনও করা হয়েছে। তো cos স্কোয়ার x এর একটা সূত্র আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার x, ওই যে সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1, তো ওই হিসেবে তো এরকম আসে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার x কে কি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলানো যায়। তাহলে লিমিট x টেন্স টু পাই বাই 2, উপরে তো 1 মাইনাস সাইন x রয়ে গেল, cos x রয়ে গেল, নিচে 1 প্লাস সাইন x 1 মাইনাস সাইন x। তো লিমিট x পাই বাই 2, তো এটা কাটা, তো cos x থাকে আর 1 প্লাস সাইন x থাকে। তো এখন যদি আমি লিমিট পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি, তাই না? তো cos পাই বাই 2 আমি x এর মান বসালাম, তো এই জন্য লিমিটে লেখাটা উঠে গেল, আর এটা হচ্ছে 1 প্লাস সাইন পাই বাই 2, সুতরাং 0 1 প্লাস 1, তো 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। সুতরাং
জিরো, দেখো কস পাই বাই টু মানে জিরো, আর ওয়ান প্লাস সাইন পাই বাই টু মানে সাইন 90 মানে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, আর জিরো বাই টু ইজ ইকুয়াল টু জিরোই, জিরো বাই সামথিং ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গ্রুপ ফাইভের এখন যে অঙ্কটা দেখবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করে দেখেন। তো কি বলছে, লিম এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, লিমিট এক্স টেন্স টু জিরো বা এক্স অ্যাপ্রোচেস টু জিরো ট্যান এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এখন আমরা এটাকে কিভাবে করতে পারি, প্রথমেই ট্যানটাকে আমরা ভাঙি, তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই কজ এক্স, যেহেতু ট্যান এক্স ইজিকাল টু এটা, আর এখানে সাইন এক্সটা রয়ে গেল, সাইন এক্স নিচে এক্স কিউবটা রয়ে গেল। আচ্ছা, তো এখন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স কজ এক্স সাইন এক্স থাকে এক্স কিউব। এখন লিমিট এক্স টেন্স টু জিরো, এখন আমরা কি করতে পারি, কজ এক্সটা নিচে এসে পড়বে, সাইন এক্স যদি, আর উপর থেকে যদি আমরা সাইন এক্স কমন নিই তাহলে কি ওয়ান মাইনাস কজ এক্স হবে, ওয়ান মাইনাস কজ এক্স, নিচে হবে এক্স কিউব কজ এক্স। এখন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স লিখতে পারি না, উপরে সাইন এক্স আছে আর এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে তো এক্স কিউব, তাহলে সাইন এক্স বাই এক্স লিখলাম, একটা এক্স নিয়ে বললাম, এখানে এক্স স্কোয়ারটা থেকে যায়। আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কজ এক্স রইল, কজ এক্স রইল। এখন আমরা কি থাকে, এক্স স্কোয়ার থাকে আর উপরেরটা থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্সটা উপরে ছিল আর নিচে আমার এক্স স্কোয়ার। আমি আবার বলি, যেহেতু সাইন এক্স বাই এক্স একটা সূত্র, এই যে এখানে আমার এক্স কিউব আছে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার তো এক্স কিউব, তাহলে আমি এখানে এক্স নিলাম, আমার থাকলো এক্স স্কোয়ার, আর ওয়ান বাই কজ এক্স সূত্র এইগুলো বাদ দিলাম, তাহলে আমার অবশ্যই থাকে এইটা আর এখানে এক্স স্কোয়ারটা। তো এটা এটার মানও ওয়ান, এটা ওয়ান, এই পার্টটা ওয়ান আর এই পার্টটা ওয়ান, যেহেতু লিম এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এবং লিম এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কজ এক্স এরও মান ওয়ান, সুতরাং ওয়ান ইন্টু ওয়ান, আর এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স বাই এক্স স্কোয়ার। এখন আমরা এটাকে কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, তো ওয়ান মাইনাস কজ এক্সের একটা সূত্র আছে, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, টু সাইন স্কোয়ার এক্স বাই টু। তো নিচে এখন এক্স বাই টু, তো এমনভাবে করতে হবে যাতে আমার একটা সূত্রে ফেলানো যায়। তো এক্স স্কোয়ারকে কী লেখা যায়, এক্স বাই, আমার তো এক্স বাই টু আনতে হবে, এক্স বাই টু হোল স্কোয়ার, তাহলে এখানে তো টু স্কোয়ার মানে ফোর, সুতরাং আমার সামনে ফোর দিয়ে গুণ দিব। আর এই যে আপনি মনে করতে পারেন এখানে তো শুধু এক্স বাই টু, তাহলে এখানে আবার এক্স বাই ফোর এসে পড়বে, কারণ এই স্কোয়ারটা কিন্তু পুরাটার উপরে, এই সাইনের যে অনুপাত, এই অনুপাত মানে যত আছে এখানে তো ডিগ্রি থাকে সাধারণত সাইন থিটা, এই থিটাটার উপরে কিন্তু স্কোয়ারটা থাকে, সুতরাং এক্স বাই টু হোল স্কোয়ার নিচে, আর এখানে যেহেতু টু আমাকে এটা কাটতে হবে, সামনে ফোর, তো টু আর এখানে ফোর, তাহলে সামনে আমার যেহেতু ধ্রুব তাহলে হাফটা এসে পড়ে, তাহলে এক্স টেন্স টু জিরো, আর উপরে হচ্ছে সাইন এক্স বাই টু এক্স বাই টু। এখন আমরা হোল ব্র্যাকেটে স্কোয়ার দিতে পারি, আর এখানে যেহেতু আমি লিমিট ওকে ট্রান্সফার করে দিয়েছি, তাহলে এক্স বাই টু টেন্স টু জিরো, আর ব্র্যাকেটে আমরা কি লিখবো, এক্স টেন্স টু জিরো, সুতরাং এক্স বাই টু টেন্স টু জিরো, এটা ব্র্যাকেটে লিখতে হবে আমি যখনই লিমিট ট্রান্সফার করব, অর্থাৎ এক্স টেন্স টু জিরো থেকে যদি আমি এক্স বাই টু বা এক্স বাই এন যাই হোক যেটা ট্রান্সফার করবো, তখন আমার ব্র্যাকেটে এটা লিখতে হবে, তাহলে অঙ্ক নাম্বার কমে যাবে। তাহলে হাফ ইন্টু ওয়ান সমান সমান হাফ, অ্যান্সার। তো গলার ভয়েস হয়তো বা একটু কমে গেছে, কারণ রাত 9টা থেকে এখন বাজে রাত 3টা, টানা করতেছি, একটু টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য সরি। এখন আরেকটি অঙ্ক দেখি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা রেখে দিলাম, তাহলে ওয়ান মাইনাস কস এক্স যেটা হয়, তাহলে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এই সূত্র না, তাহলে টু এখানে এক্সের জায়গায় সেভেন এক্স, টু সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু, আর নিচে থাকে থ্রি এক্স স্কোয়ার। তো টু বাই থ্রি, এটা তো সামনে এসে ধ্রুবক, সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো
সাইন স্কোয়ার 7x/2 আর নিচে আছে শুধু এক্স স্কোয়ার। তো এই সাইন এক্স স্কোয়ার মানে ওই পুরোটার উপরে স্কোয়ার, তাহলে আমাদের 7x/2 বের করতে হবে, নিচে 7x/2। তো এটার জন্য কি করব, আসি 2/3 লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার 7x/2 আর নিচে যেহেতু 7x/2 আমার আনতে হবে, 7x/2 স্কোয়ার দিলাম। তো এটাকে কাটার জন্য কি 7 7 49 আর 2 2 4, সুতরাং 4/49 যদি আমরা দেই তাহলে কি এরকম ম্যাচ হয় না? তো এখন 49 আর সামনে থেকে 2/3, তাহলে উপরে থেকে 98 আর এই 4টা নিচে গেলে 12। তাহলে আমি এখন লিমিট ট্রান্সফার করে দিব, 7x/2 টেন্স টু 0 আর সাইন 7x/2 নিচে হচ্ছে 7x/2, আমি টোটাল স্কোয়ার দিলাম। আর এখানে আমি লিখবো x টেন্স টু 0 হলে 7x/2 টেন্স টু 0। সুতরাং 98/12 ইন্টু 1 সূত্র অনুসারে লিমিট x টেন্স টু 0 সাইন x/x ইজ ইকুয়াল টু x 1 আর 1 এর উপরে স্কয়ার থাকলে তো 1ই। তো 98/12 এটাকে আমরা লিখতে পারি 49/6। এটা অ্যান্সার। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ 5 এর আরেকটি অঙ্ক দেখি। লিমিট থিটা টেন্স টু π/2 আর লবে আছে sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। তো এটাকে কীভাবে করতে পারি? সবার আগে যেহেতু লিমিট এখনও বসাই নাই, থিটা ইজ ইকুয়াল টু থিটা টেন্স টু π/2 এটা আমরা লিখে দিই। আর সেককে লেখা যায় 1/cos কিউব থিটা, সেক কিউব থিটাকে। আর সাইন কিউব থিটাকে ভাঙালে হয় সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা। আর tan থিটাকে ভাঙালে হয় সাইন থিটা বাই কস থিটা। তো এটাকে লসাগু গসাগু করলে যা হয় আর কি। তো হ্যাঁ 1 মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা এটা আমরা লিখলাম। আর নিচেটাকে আমরা উল্টে দিলাম, কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা আলাদাভাবে লিখলাম বা না লিখলেও হয়, যাই হোক লিখলাম। তো লিমিট থিটা টেন্স টু π/2 আর 1 মাইনাস সাইন কিউব থিটা, এটা কি ওই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র না? কি মনে হয়? a কিউব মাইনাস b কিউবের সূত্রই তো। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাই তো a মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো এখন আমরা করি 1 মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র 1 মাইনাস সাইন থিটা মানে a মাইনাস b আর হচ্ছে 1 এর উপরে স্কোয়ার দিলে একই কথা, ab সাইন থিটা, ab তো নাই, ab প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে কস থিটা আর এখানে কস কিউব থিটা ছিল, তাহলে কাটাকাটি গেলে শুধু এখানে কস স্কোয়ার থাকে। তাহলে এখানে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। লিমিট থিটা টেন্স টু 0 টেন্স টু π/2। তো 1 মাইনাস সাইন থিটা এটা আমরা লিখে রাখলাম, 1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা। আর নিচে কজ স্কোয়ারকে লেখা যায়, আচ্ছা আমরা শর্ট কজ স্কোয়ারকে লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে যদি আমি ডাইরেক্ট ভাঙাই 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর এখানে তো আর একটা সাইন থিটা ছিলই, সেটা ব্র্যাকেট দেওয়া লাগবে না, সিঙ্গেল যেহেতু। তো এটা কাটাতে, তাহলে লিমিট থিটা টেন্স টু π/2 উপরে যেহেতু 1 মাইনাস সাইন থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা, এটা কাটা যায় 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 1 প্লাস সাইন থিটা টু সাইন থিটা। এখন আমরা থিটার মান বসাই দিই, তাহলে এই লিমিট আর লেখা লাগবে না। তো 1 প্লাস সাইন π/2 প্লাস সাইন স্কোয়ার π/2 আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন π/2 ইন্টু সাইন π/2। সুতরাং 1 প্লাস 1 প্লাস 1 এটা হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 1 সমান সমান 3/2।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর অঙ্ক আরেকবার একটু রিভিউ করি। এই জায়গায় 1 মাইনাস সাইন কিউব থিটা ছিল, এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা 1 মাইনাস সাইন থিটা ব্র্যাকেট আবার 1 স্কোয়ার তো 1ই হয়, তা প্লাস এবির জায়গায় এখানে ছিল 1 ইন্টু সাইন থিটা, তো শুধু সাইন থিটা থাকে, আর প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। যদি হাতে লেখাটা বোঝা যায় না তাই আপনারা বুঝে নিন, খাতায় এটা সাইডে লেখা দিতে পারেন কোন সূত্র। এখন আমরা আরেকটা অঙ্ক করি, অঙ্কটা আমরা পড়ি। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, তারপর সেকেন্ড ব্র্যাকেটে সেক এক্স, ফার্স্ট ব্র্যাকেটে সেক এক্স মাইনাস টেন এক্স, আবার সেকেন্ড ব্র্যাকেট। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন এটা আমরা সলিউশন করতে হবে, সলভ করতে হবে। তাহলে যথারীতি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু লিখলাম, যেহেতু আমি এখন লিমিট বসাই এগুলো লিখলাম। তাও সেক এক্সকে লেখা যায় 1 বাই কজ এক্স, তো আবার এখানে 1 বাই কজ এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, ভিতরে আবার লসাগু কষাগু করবো আর কি। তো এখন লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, কজ স্কোয়ার এক্স, এই কজ এক্সটা এখানে চলে গেল, আর এখানে তো লসাগু করলে শুধু কজ এক্স থাকে, তো এই কজ এক্স আর এই শুধু লসাগুর কজ এক্স মিলে কজ স্কোয়ার এক্স হয়, কজ স্কোয়ার এক্স। আচ্ছা, তো কজ স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টেন টু পাই বাই টু, তো 1 মাইনাস সাইন এক্স আর কজ স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিলে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা, এটা ব্র্যাকেট দিই তাহলে দেখতে সুন্দর হয়। তো পরীক্ষা হলে হাতের লেখাটা একটু ক্লিয়ার করবেন, আমার এখানে টিউটোরিয়ালে হাতের লেখাটা বেশি ক্লিয়ার করতে পারছি না, গ্রাফিক ট্যাবলেট থাকলে হয়তো বা তাড়াতাড়ি করতে পারতাম। 1 প্লাস সাইন এক্স, সুতরাং আমরা যদি এখন লিমিটে বসাই দিই তাহলে 1 সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু মানে সাইন 90 মানে 1, সুতরাং 1 বাই 1 প্লাস 1 ইজ ইকাল টু হাফ, এটা অ্যান্সার। তো এই টিউটোরিয়ালে যেই কটা অঙ্ক দেখিয়েছি এই কটা অঙ্ক আপনাদের বইয়ের সাথে মিলিয়ে নেবেন, কোনটা কোন নাম্বারের সাথে মিলে, হয়তো এক্স ওয়াই সামনে সহ চেঞ্জ থাকতে পারে, কিন্তু সিস্টেম এক, এর বাইরে পরীক্ষায় আসার কথা না, অন্তত এইচএস পরীক্ষায় আসার কথা না। তো এই টাইপের মধ্যে এটাই লাস্ট অঙ্ক, গ্রুপ 5-এর লাস্ট অঙ্ক এটা। তো আমরা দেখি এখানে কি করছি আমরা। তো লিমিট, ওকে প্রশ্ন বলি, লিমিট এক্স টেন্স টু 0 কস 2x মাইনাস কস 3x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে আমাদের মান বের করতে হবে। তো এটা cos 2x মাইনাস cos 3x, এটা কি cos c মাইনাস cos d এর মতো লাগে না? এটাকে যদি আমি c ধরি, এটাকে যদি আমি d ধরি, তাহলে cos c মাইনাস cos d এর মতো লাগে না? তো ত্রিকোণমিতি যে সূত্র আছে cos c মাইনাস cos d, ওই সূত্র আমি অ্যাপ্লাই করি। 2 sin c প্লাস d বাই 2, এখানে c যেহেতু 2x আর 3x বাই 2, 2 sin 2x প্লাস 3x বাই 2 sin d মাইনাস c, এখানে হচ্ছে d মাইনাস c কিন্তু এই সূত্রটা, সুতরাং 3x মাইনাস 2x বাই 2, আর নিচে x স্কোয়ার রয়ে গেল। তো এখন লিমিট x টেন্স টু 0, এটা রয়ে গেল। এখন 2 sin 5x বাই 2 sin x বাই 2, নিচে আছে আমাদের x স্কোয়ার, নিচে আছে আমাদের x স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এই 2 তো ধ্রুবক, এটা সামনে এসে পড়ুক, এটাকে নিয়ে আর কাজ না করি। তো আমাদের সূত্র ছিল যে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। তো ওরকমভাবে বানাতে হবে, 5x বাই 2 আমার নিচেও 5x বাই 2 বানাতে হবে, আর এখানে x বাই 2, আবার নিচে আমার x বাই 2 দিতে হবে। তো এখন একটা জিনিস, x স্কোয়ার মানে কি, x স্কোয়ার মানে x ইন্টু x ইজ ইকুয়াল টু x স্কোয়ার না? সুতরাং আমার তো x রয়ে গেছে, এখন কিছু আমার সংখ্যা দিয়ে আমার করতে হবে। আচ্ছা, আমি লিখি sin 5x বাই 2, আচ্ছা sin x বাই 2 লিখলাম, নিচে আমার 5x বাই 2 এখানে বসালাম, আবার এটা দেখা দিই কি আমি x বাই 2 বসালাম। এখন আমি কি বেশি অ্যাড করেছি, 5 আর নিচে 2 ইন্টু 2 4, সুতরাং কাটাকাটি করার জন্য, বাদ দেওয়ার জন্য 4 বাই 5, এই 2 2 আর উপরে 4 কাটা যায়, আবার এই 5 কাটা যায়, একই কথা, এইভাবে লিখলাম। সুতরাং এখন যেহেতু এটা ধ্রুব, এটা আগে চলে যাবে, 2 ইন্টু উল্টে যাবে অবশ্যই, 4 ইন্টু লিমিট x টেন্স টু 0 sin 5x বাই 2 বাই 5x বাই 2
সাইন এক্স বাই টু এক্স বাই ডিভাইডেড বাই এক্স বাই টু। তো এখন আমরা লিমিট ট্রান্সফার করব, সুতরাং এখানে তো 5/2, সুতরাং লিমিট 5x/2, যেহেতু এখানে x এর জায়গায় 5x আছে, 5x/2 বাই 5x/2, আবার লিমিট যেহেতু এখানে x/2 আছে, লিমিট x/2 টেন্স টু 0, সরি এখানে আমি টেন্স টু 0 লিখতে ভুলে গেছিলাম, x/2 সাইন x/2 বাই x/2 আসলো। তো আমরা এখানে লিখবো x টেন্স টু 0 হলে 5x/2 টেন্স টু 0, আবার x/2 টেন্স টু 0। তো 5/2 আর এটা যেহেতু 1, এটা 1, সুতরাং 1 ইন্টু 1, সুতরাং আমাদের প্রকৃত অ্যান্সার হচ্ছে 5/2। অ্যান্সার লিখতে ভুলে যাবে না, তাহলে নাম্বার কাটা দিবে। এখন আসি গ্রুপ 6, যদিও এটা তেমন ইম্পর্টেন্ট না, তাই আমি এটা করছি না, আগে করা ছিল সেগুলো আমি দেখাচ্ছি, এটা পরীক্ষা তেমন আসার কথা না। তো প্রশ্নটা কি, লিমিট এক্স টেন্স টু π/2 sec x মাইনাস tan x ডিভাইডেড π/2 মাইনাস x, এই টাইপের যদি থাকে তখন কি করতে হবে? তো আমরা ধরি x ইজ ইকাল টু π/2 প্লাস h, সুতরাং x যদি টেন্স টু এটার সমান হয় তাহলে এটা অবশ্যই 0 টেন্স টু হবে, 0 কাছাকাছি হবে। x যদি π/2 এর কাছাকাছি, অবশ্যই এই h-টা 0 এর কাছাকাছি হবে। তো আমরা এভাবে লিখি, লিমিটের ভাষায় লিখলে x টেন্স টু বা x অ্যাপ্রোচেস টু π/2 হলে তাহলে h টেন্স টু 0। তো আমরা এইভাবে লিখলাম, তো আগের মতোই লিখলাম, x এর জায়গায় এখানে π/2 প্লাস h লিখলাম, তবে লিমিট h টেন্স টু 0, তো sec π/2 মানে না, sec 90 প্লাস থিটা ইজ ইকাল টু মাইনাস কোসেক থিটা, এবং tan 90 প্লাস থিটা ইজ ইকাল টু মাইনাস কট থিটা। তো মাইনাস, সামনে একটা মাইনাস ছিল, এই জন্য প্লাস হয়ে গেছে। তো আপাতত এখানে বসালাম, কোসেককে ভাঙালাম, কটকে ভাঙালাম, এইচটা রয়ে গেল। সুতরাং এটাকে যদি আমি লসাগু ঘষাগু করি, 1 মাইনাস কস এইচ ডিভাইডেড বাই এইচ সাইন এইচ থাকে। তো 1 মাইনাস কস এইচ মানে 2 সাইন স্কোয়ার h/2 সূত্র থাকে, আর নিচে সাইন এইচ এর মান বানাতে পারি 2 সাইন h/2 কস h/2, এই যে সাইন 2 থিটা, শুধু যেহেতু 2 নেই এখানে h/2 এই জন্য আসলো। আচ্ছা, তাহলে এই 2 উপরে কাটা গেল, তাহলে এখানে সাইন h/2 h কস h/2, সুতরাং এটাকে tan বলা যায়। এখানে শুধু h, আমার সূত্র অনুযায়ী tan x/x বানাতে হবে, তাই না? tan h/2 বাই h/2, h/2 আমি বানালাম আর সামনে একটা 2 দিলাম, এই 2টা ধ্রুবক দিকে সামনে এসে পড়লো, লিমিট ট্রান্সফার করলাম, এখানে ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে x টেন্স টু 0 হলে h/2 টেন্স টু 0, তাহলে তার বসালাম, তারপরে অঙ্কের অ্যান্সার হাফ। এটা পজ করে আপনি লিখে নিন। এটা হচ্ছে গ্রুপ 7, এটা হচ্ছে বিস্তার টাইপ। এখানে একটা বিস্তার দেওয়া আছে, e to the power x is equal to 1 plus x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 এরকম প্লাস দিয়ে ডট, আর যদি e to the power মাইনাস x থাকে বা ইনভার্স x থাকে তাহলে 1 মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে যেতে থাকবে। সূত্রগুলো আপনি তুলে নেন, নির্দিষ্ট বিস্তার, এটা একেবারেই আসার মতো না। তো লিমিট x টেন্স টু 0 হলে e to the power x প্লাস e to the power মাইনাস x মাইনাস 2 ডিভাইড বাই x। তো আমি এখানে বিস্তারটা বসাই দিলাম, তো এই ক্ষেত্রে যতটুক আসে, তো এই এখানে এটাকে প্লাস এটাকে মাইনাস, কারণ বিয়োগ দিতে যেতে শুধু আমার এটা থাকে আর এটা থাকে, আর নিচে এক্স, তো নিচের এক্সটা যদি বাদ দিই তাহলে এখানে পরের লাইনে শুধু এক্স থাকে, আর এখানে x4 এর জায়গায় শুধু x³ থাকে, আর সামনে 2 এর সামনে 2 ছিল। তারপর এখন যদি আমি x এর মান 0 বসাই দিই তাহলে পুরো অ্যান্সার 0 আসে। এখন টিউটোরিয়ালে এই পর্যায়ে আমরা দেখব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি অবজেক্টিভ আসে তাহলে অঙ্কগুলো কীভাবে করতে হয়। এখানে একটা রুল দেওয়া আছে, এল হসপিটাল রুল মনে হবে, বাট এটার আসল হচ্ছে লপিটাল রুল। লপিটাল রুলকে আমরা যখন লিমিট করেছি তখন তো ভাঙিয়ে ভাঙিয়ে করেছি, অনেক বড় হয়েছে, কিন্তু লপিটাল রুলের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বেটার হবে। আমারটা একটু সরিয়ে নিই। আচ্ছা, তো লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার বাই 4 x মাইনাস 2। তো এখন যদি আমি যে 2 এর মান বসাই দিই তাহলে কি 4 মাইনাস 4 নিচে 2 মাইনাস 2, সুতরাং 0/0 আসবে। তো 0/0 আসলে আনডিফাইন্ড, তাই তো? এই কারণে লব ও হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি যতক্ষণ পর্যন্ত না এই 0/0 না আসে, অর্থাৎ এটা তো লব, এটা হর, আলাদা ডিফারেন্সিয়েট করি। তো ডিফারেন্সিয়েটে আমরা এখনো যাই নাই, যদি যাই তাহলে বুঝতে পারবেন ডিফারেন্সিয়েটটা কি। আপাতত দেখি আমরা লপিটাল রুল কি। লিমিট x টেন্স টু 2 ddx অফ
এটাকে ডিফারেন্সিয়েটর বলে ডিডিএক্স অফ এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর অপারেটর। আচ্ছা, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর নিচে ডিডিএক্স অফ এক্স মাইনাস টু, ডিফারেন্সিয়েট। তো ডিফারেন্সিয়েট এক্স টু পাওয়ার এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে টু এক্স, যে এন এক্স এন মাইনাস ওয়ান, আমরা কিছু না একটা সূত্র প্রমাণ করলাম না, ওইটাই। তো ডিফারেন্সিয়েট করলে হয় টু এক্স, আর যদি ফোর থাকে এটা ডিফারেন্সিয়েট জিরো সংখ্যা হলে, ধ্রুব সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের আসে লিমিট এক্স টেন্স টু টু দিয়ে এক্স স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করলে আসে টু এক্স, আর এখানে ফোরকে করলে জিরো আসে মাইনাস জিরো। আচ্ছা, আর এখানে এক্সকে করলে ওয়ান মাইনাস জিরো। সুতরাং আমি যদি মান বসাই দিই তাহলে আমার অ্যান্সার আসবে ফোর। তেমনি আরেকটা দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স। এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে যাই, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, অর্থাৎ লবহারকে ততক্ষণ বন্ধ করবো যতক্ষণ বন্ধ জিরো বাই জিরো এরকম মানে বাদ না হবে। তো ডিডি এক্স অফ এক্স, তো সাইন ইনভার্স এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে একটা সূত্র আছে, সেটা পরে দেখানো হবে। আপাতত আপনারা এটা শিখে রাখুন, লপিটাল রুলটা কি, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান। আমরা এখানে বলে দেখি, যদি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হয়, সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে। আর এখানে তো এক্স এর জায়গায় যদি ডিডি এক্স অফ এক্স হয় তাহলে ওয়ান হয়, তাহলে আমি যখন জিরো বসে দিই তাহলে ওয়ান বাই ওয়ান ইজ ইকাল টু ওয়ান, অ্যান্সার বের হয়ে যাবে। এটাই হচ্ছে লপিটাল রুল।